ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই যেন আফগানিস্তানের ক্রিকেটারদের দাপট। আপনি বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে তাকান, এটা আইপিএল হতে পারে, পিএসএল হতে পারে, বিপিএল। এখন আসলে বিপিএল তো আফগানিস্তান ক্রিকেটারদের সেভাবে পাওয়াই যায় না, কারণ তারা এত ব্যস্ত থাকেন, এত বড় বড় টুর্নামেন্টে খেলেন। বিপিএল আপনি তাদের পাবেন কিনা সেটা নিয়ে সন্দিহান। যেটা বলছিলাম যে আপনি আইপিএলের কথা বলতে পারেন, পিএসএল, সিপিএল, সাউথ আফ্রিকার এসি টি20, সংযুক্ত আরব আমিরাতের আইএল টি20 বা আরও যে টুর্নামেন্টগুলো আছে, প্রত্যেকটা টুর্নামেন্টেই আপনি প্রত্যেকটা মৌসুমে দেখবেন আফগানিস্তানের অন্তত 5 থেকে 7 জন করে ক্রিকেটার খেলছেন। এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন, খেলার ফলে তাদের যে উন্নতিটা হচ্ছে, সেই উন্নতির ছাপটা কিন্তু জাতীয় দলে দেখা যাচ্ছে, যার ফল কিন্তু এই যে এবারে বিশ্বকাপে তারা সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া বাংলাদেশকে পেছনে ফেলে। তো এই যে টি20 ক্রিকেটের জন্য এইটা যখন আফগানিস্তানের ক্রিকেটাররা যখন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতেন, এইবারের আইপিএল যেটা হলো সেখানেও 8 থেকে 10 জন ক্রিকেটার খেলেছেন, তাদের দেখার পর বাংলাদেশের সমর্থকদের একটা ব্যাপার ছিল যে একটা আক্ষেপ তৈরি হতো যে আফগানিস্তানের এত ক্রিকেটার সুযোগ পান, এত ক্রিকেটার খেলেন, বাংলাদেশের ক্রিকেটাররা কেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন না কিংবা সুযোগ পান না, বাংলাদেশের ক্রিকেটারদের কেন বিবেচনা করা হয় না। এই আক্ষেপটা বাংলাদেশের সমর্থকদের মাঝে সবসময় ছিল, সবসময় এটা নিয়ে তারা কথা বলেছে। সেই আক্ষেপটা মনে হয় একটু একটু করে ঘুষতে যাচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে যে বিশ্বকাপ শেষ হচ্ছে 29 জুন এবং জুলাই শুরু হচ্ছে 3টে ফ্র্যাঞ্চাইজি লিগ, শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এবং কানাডার গ্লোবাল টি20। এই 3টা টুর্নামেন্ট শুরু হচ্ছে জুলাইয়ে, একই মাসে 3টে টুর্নামেন্ট হবে এবং এই 3টা টুর্নামেন্টে আপনি শুনে বা জেনে খুশি হবেন যে 3টা টুর্নামেন্টে বাংলাদেশের 8 জন ক্রিকেটার খেলবেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে, বিভিন্ন দলের হয়ে খেলবেন। যেহেতু 3টা টুর্নামেন্ট আমরা একেবারে শুরুটা করতে চাই। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ আমাদের একেবারে পার্শ্ববর্তী একটা মানে এশিয়ার একটা দেশ, তাদের টুর্নামেন্টটা শুরু হচ্ছে 1 জুলাই থেকে, যেটা শেষ হবে 24 জুলাই। সেই টুর্নামেন্টের বাংলাদেশের 3 জন ক্রিকেটার খেলবেন 2টো দলের হয়ে। আমি একেবারে যদি শুরু করি এবং মুস্তাফিজুর রহমানকে দিয়ে শুরু করতে হবে। সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে যে ধরনের পারফরমেন্স করেছিলেন, তারপর তার মানে যে কোনো লিগে দল পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। আপনি যখন আইপিএলে খেলবেন তখন অন্য লিগে আপনার দল পাওয়াটা খুব বেশি কঠিন কিছু না, যদি আপনার হাতে এনওসি থাকে। মুস্তাফিজুর রহমান, তাকে ডাম্বুলা সিক্সার্স একেবারে টুর্নামেন্টের ড্রাফটের শুরুর আগে বা ড্রাফটের কয়েকদিন আগে তারা সরাসরি চুক্তি করে তিনি খেলবেন, এটা আমরা আসলে ওই ড্রাফট যখন হয় তার আগেই জানতে পারি। তার দলে যারা আছেন, তার দলের মুস্তাফিজুর রহমানের সঙ্গে কিন্তু আরও একজন সেই দলে খেলবেন ডাম্বুলার হয়ে, তাওহিদ হৃদয়। একেবারে যে 26 জুন বা আজকে যদি বলি, আজকে তিনি দল পেয়েছেন, তাকে দলে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে, আর 1 সপ্তাহ পর টুর্নামেন্ট শুরু হবে। এই দলটাতে মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয় ছাড়াও বিদেশি যারা ক্রিকেটার আছেন, আপনি রিজা হেন্ড্রিক্স, মোহাম্মদ নবী, মার্ক চ্যাপম্যান, ইব্রাহিম জাদরান, নোয়ান থুসারা, দিলশান মাধুশঙ্কর মতো ক্রিকেটাররা আছেন যারা কিনা এই দলের হয়ে খেলবেন। অর্থাৎ হচ্ছে একটা কোর একটা টিম খেলবে, বড় মানে বেশ কয়েকটা বড় নাম আছে। বাংলাদেশের 2জন বড় তারকা তো অবশ্যই আছেনই, সেই সঙ্গে বিদেশের বা বাইরের দেশের বেশ কয়েকজন আরও তারকা আছেন, তারা 2জন খেলবেন এই দলটার হয়ে। আরও একজন ক্রিকেটার বাংলাদেশের থেকে খেলবেন এলপিএলে, তাসকিন আহমেদ। পেস, তার গতি, লাস্ট কয়েক বছরে তার জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। তাই জিম আফ্রো লিগে খেলেছেন, তাকে আইপিএল থেকে ডাকা হয়েছিল কিন্তু তাকে এনওসি দেওয়া হয়নি, যে কারণে তিনি আইপিএলটা খেলতে পারেননি। আপনার মনে থাকার কথা 2022 সালে লখনৌ সুপার জায়ান্টের হয়ে গৌতম গম্ভীর ফোন করেছিলেন, তাকে নিতে চায়, কিন্তু সেই সময় যেহেতু বাংলাদেশের সাউথ আফ্রিকার সিরিজ ছিল, সেই সময় তিনি ওই আইপিএলকে বাদ দিয়ে সাউথ আফ্রিকাকে তিনি গুরুত্ব দিয়েছেন, সেই কারণে সেই টুর্নামেন্টটা খেলা হয়নি। এইবারে যে টুর্নামেন্টটা হয়েছে 2024 সালের আইপিএল, সেখানেও কিন্তু তার সুযোগ ছিল, কিন্তু তাকে এনওসি বা তাকে নামটাই শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়। তেনা যদি নামটা সরিয়ে না নেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু তার একটা দল পাওয়ার চান্স থাকতো, আইপিএলে প্রথমবারের মতো খেলার মতো তার অভিজ্ঞতা হতো। আইপিএলে হয়তো খেলা হয়নি, কিন্তু এইবার তার এলপিএলে খেলা হচ্ছে। তিনি খেলবেন কলম্বো স্ট্রাইকার্স হয়ে, যেখানে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন, মাথিসা পাথিরানা, সাদিরা সামারা বিক্রমান, রহমানুল্লাহ গুরবাজ, থিসারা পেরেরার মতো ক্রিকেটাররা সেখানে খেলবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আইপিএলে চেন্নাই সুপার কিংসের যখন খেলা দেখেছি, মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান একটা কম্বো দেখেছি, জুটি দেখেছি, তাদের দুজনের বন্ধুত্ব দেখেছি। এবার হয়তো তারা দুজনেই এলপিএলে খেলবেন, কিন্তু তাদের যে কম্বোটা, তাদের যে জুটিটা, সেটা হয়তো আমরা দেখতে পাবো না। কিন্তু নতুন করে একটা জুটি তৈরি হবে, মাথিসা পাথিরানা এবং তাসকিন আহমেদ। তারা জুটিতে সেই জুটিটা কেমন করে, সেটাই আসলে অনেক কিছু নির্ভর করবে কলম্বো স্ট্রাইকার্সের ভাগ্য। কলম্বো স্ট্রাইকার্স কতটা ভালো করবে, এই 2 পেসারের জুটি আসলে অনেক কিছু মানে পরিবর্তন করে দিবে। বাংলাদেশের এই 3 জন খেলবেন 2টো দলের হয়ে এলপিএলে। তারপরে যে টুর্নামেন্টটা শুরু হবে
6 জুলাই থেকে মেজর লিগ ক্রিকেট এবারই প্রথম বাংলাদেশের কেউ মেজর লিগ ক্রিকেটে খেলবেন। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ কয়েকটা মৌসুম খেলেছেন, তাদের হয়ে 2বার চ্যাম্পিয়ন হয়েছেন। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। তো যেটা বলছিলাম যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেহেতু বেশ কয়েকটা মৌসুম খেলেছেন, সেই কারণে কলম্বোর মানে কলকাতার সাথে বা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সাথে সাকিবের একটা ভালো বন্ধুত্ব আছে। সাকিবের সঙ্গে তার সম্পর্কটা বেশ ভালো। আপনাদের মনে থাকার কথা, লাস্ট টাইম যখন কলকাতা তাকে দলে নিয়েছিল সেই সময় কিন্তু তিনি পুরো টুর্নামেন্টের জন্য যেতে পারছিলেন না। সেই কারণে কলকাতার পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া ছিল যে তুমি যদি নিজের নামটা সরিয়ে নাও, সেক্ষেত্রে আমরা একজন বেটার কাউকে নিতে পারবো, মানে অন্য একজনকে নিতে পারবো যে কিনা আমাদের পুরো টুর্নামেন্টটা সার্ভিস দিবে। সাকিব কিন্তু সেই সময় তাদের প্রস্তাবটা রেখেছিল এবং তিনি নিজের নামটা সরিয়ে নিয়েছিলেন এবং জেসন রয় সেইবার সাকিব আল হাসানের পরিবর্তে খেলেছিলেন। এই যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের জেরে কিন্তু এই মেজর লিগ ক্রিকেটে সাকিবকে তারাই দলে নিয়েছে। শুধু সম্পর্ক না, অবশ্যই সাকিবের পারফরমেন্স তো অবশ্যই আছে। সাকিব কলকাতার হয়ে যে ধরনের পারফরমেন্স করেছেন সেটা তো অবশ্যই তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল। কিন্তু এই যে একটা সম্পর্ক তো অনেক বড় ব্যাপার। আপনি যখন এই ধরনের সম্পর্ক থাকবে তখন আপনার এই যে দল পাওয়াগুলো সহজ হয়ে যায়। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে শুধু সাকিব খেলবেন না, কলকাতার হয়ে যারা খেলেন তাদের কোর একটা টিম খেলবেন। তার মাঝে অন্যতম হচ্ছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, আলী খান, এবার ডেভিড মিলারকেও তাদের হয়ে খেলতে দেখা যাবে। তা এই দলটা গতবার কিন্তু খুব ভালো করতে পারেনি। সাকিব যেহেতু ফিরেছে, সাকিব যেহেতু তাদের হয়ে খেলবে এবং টিমটা যেহেতু যারা আছেন তারা সবাই যেহেতু ছন্দে আছেন, খুব সম্ভবত তারা খুব মানে টাইটেলের জন্য ফাইট দিবে। আরও একটা টুর্নামেন্ট হবে কিন্তু জুলাই, সেই টুর্নামেন্টটা শুরু হবে একেবারে জুলাইয়ের শেষ দিকে। কানাডা গ্লোবাল টি20। গতবার সাকিব আল হাসান খেলেছিলেন, লিটন দাস খেলেছিলেন, সাকিব খেলেছিলেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে এবং লিটন দাস খেলেছিলেন সারেজাগার্সের হয়ে। এইবার কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার আমরা দেখব, যেখানে 4 জন ক্রিকেটার আছেন। একেবারে শুরুটা সাকিব আল হাসান, অবশ্যই সাকিব যেহেতু একটা বড় নাম, তার নামটাই তো অবশ্যই নিতে হবে। সাকিব আল হাসান খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে। এই দলটা গতবার অন্য একটা নামে ছিল, খুব সম্ভবত মিসিসাগা প্যান্থার্স ছিল, কিন্তু এবার নামটা বদলে গেছে যেহেতু মালিকানাতে একটা পরিবর্তন আসছে। বাংলা টাইগার্স টি10-এ তাদের দল রয়েছে, বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজি, তারা এবার কানাডার গ্লোবাল টি20-তে দল নিয়েছে। এই কারণে দলটার নাম বাংলা টাইগার্স মিসিসাগা। এই দলটাতে সাকিব আল হাসান খেলবেন, যেহেতু টি10-এ তার খেলার অভিজ্ঞতা আছে, টি10-এ এই দলটার আইকন ক্রিকেটার ছিলেন, তাই স্বাভাবিকভাবেই সাকিবকে তারা তাদের আইকন ক্রিকেটার বা সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে। এই দলটার হয়ে শরীফুল ইসলামও খেলবেন, বাংলাদেশের পেসার। তিনি এর আগে আইপিএলে মানে তার যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছিল, এবারও তাকে বেশ কয়েকটা মানে ফ্র্যাঞ্চাইজি থেকে যোগাযোগ করেছে, কিন্তু তিনি খেলতে পারেনি। তিনি এবার খেলবেন এই টুর্নামেন্টটাতে খেলবেন, যেখানে তার সহকারী হিসেবে মানে সঙ্গী হিসেবে থাকবেন বা সতীর্থ হিসেবে সাকিব আল হাসানকে পাবেন। আর বিদেশি যদি আপনি চিন্তা করেন বা অন্যান্য দেশে যদি চিন্তা করেন, ইফতিকার আহমেদ, রহমান আল্লাহ গুরবাস, ডেভিড ভিসে এবং হচ্ছে হজরতুল্লাহ জাজায়ের মতো ক্রিকেটাররা এই দলটার হয়ে খেলবেন। আরও বেশ কয়েকজন আছেন, তার মাঝে মোহাম্মদ সাইফুদ্দিন। আপনি হয়তো এই নামটা শুনে অনেক বেশি খুশি হবেন। বড় কারণ হচ্ছে যে বিশ্বকাপে আগে বিপিএলে যে ধরনের পারফরমেন্স করেছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে 4 ম্যাচে 8টা উইকেট নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ দলের সুযোগ পাননি। তাকে নিয়ে মানুষের একটা সফট কর্নার তো অবশ্যই আছে। আর তিনি যদি বিশ্বকাপ টি20 দলের সুযোগ পাননি, এখন তিনি একটা টি20 টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন। সেই টুর্নামেন্টে যদি নিজের ভালোটা করতে পারেন, নিজে যদি ভালো ক্রিকেটটা খেলতে পারেন, বাংলাদেশের টি20 সার্কিটে কিন্তু আরও একবার ফিরে আসার সুযোগ পাবেন। তিনি খেলবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে, যে দলটা গতবার সাকিব আল হাসান খেলেছিলেন। তার সঙ্গে থাকছেন এবার ক্রিসলিন, শেরফান রাদারফোর্ড, নাবিনুল হক, আজমতুল্লাহ জাজাই এবং টম লাথানামের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন। সবচেয়ে বড় যে চমকটা সেটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে খবরটা সেটা হচ্ছে রিশাদ হোসেনের দল পাওয়া। রিশাদ হোসেন লাস্ট 1 বছরে বাংলাদেশের জাতীয় দলের হয়ে যে ধরনের ক্রিকেটটা খেলেছেন, এই বিশ্বকাপে যে পারফরমেন্সটা করেছেন, আপনি যদি বাছাই করেন এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় তারকাকে, সেই ক্ষেত্রে পারফরমেন্স বিবেচনায় তানজিম সাকিবের সঙ্গে আপনি রিশাদ হোসেনের নামটা অবশ্যই নিতে হবে। বেশ কয়েকটা ম্যাচে একেবারে শেষ দিকে সে 15 নম্বর 16 নম্বর ওভারে সে 1 ওভারে 2 করে উইকেট নিয়েছেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, বেশ কয়েকটা ম্যাচে জিততে বাংলাদেশকে সহায়তা করেছেন। এমন পারফরমেন্সের পর তার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে জাগ পাওয়াটা মানে খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তার শুরুটা হচ্ছে প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবেন তিনি, যার শুরুটা হচ্ছে গ্লোবাল টি20 দিয়ে। কানাডা যে টুর্নামেন্টটা হবে তিনি খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে, সেই দলের হয়ে খেলবেন শাহিন শাহ আফ্রিদি, রাসিভ অ্যান্ডারসন, কলিন মুনরো এবং রোমারিও শেফার্ডের মতো ক্রিকেটাররা। এই একাদশে যেহেতু এখানে বিদেশিদের খেলানোর ব্যাপারে খুব বেশি রেস্ট্রিকশন নেই, আপনি 8-9 জন ক্রিকেট করে বিদেশি ক্রিকেটে খেলাতে পারবেন, সেক্ষেত্রে রিশাদ হোসেনের খেলার সুযোগ চান্সটা অনেক বেশি, একাদশে চান্স পাওয়ার সুযোগটা অনেক বেশি। রিশাদ হোসেন সেখানে সুযোগ পেলে তিনি যেন এই পারফরমেন্সটা দিতে পারেন,
এবং বাংলাদেশের নামটা উজ্জ্বল করতে পারেন, সেটাও নিশ্চিতভাবে সবাই যাবে। এখন প্রশ্ন হতে পারে, আপনার মনে হতে পারে যে এই যে 3টা টুর্নামেন্টে বাংলাদেশের 8জন ক্রিকেটার খেলবেন বা খেলার সুযোগ পাচ্ছেন, তাদেরকে এনওসি দেওয়া হবে কিনা। আমি যতটুকু জানি বা আমাদের কাছে যে তথ্যটুকু আছে, খুব সম্ভবত সবাইকে এনওসি দেওয়া হচ্ছে, যেহেতু বাংলাদেশের জুলাইয়ে কোনো সিরিজ নেই এবং আগস্টের মাঝামাঝি তারা পাকিস্তান সফরে যাবে এবং সেটাও টেস্ট সিরিজ খেলতে। এখানে যারা সুযোগ পেয়েছেন তাদের বেশিরভাগই আসলে টেস্ট সার্কিটে নেই, সেই ক্ষেত্রে তাদের মানে এনওসি দেওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং খুব সম্ভব তারা খেলবেন, সেটা নিয়ে খুব বেশি মনে হয় সন্দেহ থাকবে না। বাংলাদেশে যেহেতু প্রথমবারের মধ্যে এত ক্রিকেটার একটা এক মাসের মানে একই মাসে একটা টুর্নামেন্টে বা 3টা টুর্নামেন্টে খেলবেন, বাংলাদেশের দর্শকরা নিশ্চিতভাবে খুশি হবেন, চাইবেন বাংলাদেশের এই সবগুলো ক্রিকেটার জন্য নিজেদের পারফরমেন্সটা ধরে রাখতে পারেন, পারফরমেন্স করতে পারেন এবং এই পারফরমেন্স দিয়ে যেন পরবর্তী যে টুর্নামেন্টগুলো হবে, আইপিএল বলুন, পিএসএল বলুন বা অন্যান্য যে টুর্নামেন্টগুলো হয়, সিপিএল বা দ্য 100, এই টুর্নামেন্টগুলোতে যেন বাংলাদেশের ক্রিকেটাররা দল পান, সেইটা যেন নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন এই টুর্নামেন্টগুলো থেকে, সেটা কিন্তু সবাই চাইবে, আমরাও সেভাবে চাইবো। আপাতত সেই টুর্নামেন্টগুলো শুরু হলে অবশ্যই তাদের দলগুলোর সবশেষ খবর আমরা জানানোর চেষ্টা করব, তারা কেমন পারফরমেন্স করছেন, কবে তাদের খেলা, সেই তথ্যগুলো আমরা সামনের দিন অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ক্রিক ফ্রেঞ্চির সাথেই থাকুন।